জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় পদে পদে ভোগান্তিতে ৭৮,০০০ মানুষ। এমন পরিস্থিতিতে পাসপোর্ট তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে চরম সমস্যা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলররা পলাতক থাকায় নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকাবাসী। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। জরুরি বিদেশ যাত্রা, শিশুর স্কুলে ভর্তি সহ ১৮টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ। এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী। ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে। তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি, কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে। ব্যাংক বলতেছে যে এটা ফলস, কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না। তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল, ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই। তো আমি এর পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি, প্রত্যেক মাসে বলেছে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে ১ বছর প্রায় ৮-৯ মাস হয়ে যাচ্ছে, আমাদের এটা কোনো হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই। নিজেদের সার্ভার তৈরি করে ১০ মাসে মেয়র তাপসের প্রশাসন জন্ম নিবন্ধন দিয়েছে ৭৮,৯৫৬ জনকে। মৃত্যু নিবন্ধন নিয়েছেন ১,৪৭১ জন। এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে, যা সময় সাপেক্ষ। ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে? হ্যাঁ, সেটির ক্ষেত্রে আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য, কারণ সবাই যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে, সেজন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি, তারা সেগুলোকে প্রসেস করছে। উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে। তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে। জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার ২ নগর প্রশাসন। তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মেয়রের পর এবার দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই ১২ সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ১২ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনসহ সকল কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে ১৯ আগস্ট এসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিল করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির এক বিবৃতিতে জানানো হয়, দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি বলছে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পার্বত্য জেলাগুলোতে উদ্ভূত সংঘাতের ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে এই ধরনের সংঘাতের সৃষ্টি করা হচ্ছে। সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়।
জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারকে সংস্কার এবং নির্বাচনের দুটি রোডম্যাপ প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার কি কি বিষয়ে সংস্কার করতে চায়, তাতে কত সময় প্রয়োজন, তা নিয়ে প্রথম রোডম্যাপ প্রণয়ন করতে হবে বলে তিনি জানান। এসব সংস্কার সফল হলেই নির্বাচন অর্থবহ হবে বলে জানান জামায়াতের আমির। অন্যথায় নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন। এছাড়া সরকারকে বিপ্লবের সেন্টিমেন্ট বুঝে কাজ করার আহ্বান জানান তিনি। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয়, তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি? রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই, ওটাতে কিছুই হবে না। কক্সবাজারের চকরিয়ার যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মৃত্যুর ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা তা তদন্ত করে হচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় এ কথা তিনি বলেন। এ সময় তানজিম সারোয়ার নির্জনের বাবা সারোয়ার জাহান দেলোয়ার তার সন্তানের স্মৃতি সংরক্ষণের দাবি জানান সরকারের কাছে। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, লেফটেন্যান্ট তানজিমের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। দেশের তরুণদের জন্য সাহস ও দেশপ্রেমিক মানুষের প্রতীক হয়ে থাকবেন লেফটেন্যান্ট তানজিম। এছাড়া তাকে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। পুরো বিষয়টা আমরা তদন্তের জন্য বলেছি যে আসলে বিষয়টা ঘটনাটার পিছনে আরও কোনো পরিকল্পনা আছে কিনা তদন্ত হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এর পিছনে যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে। রাষ্ট্রের কাছে একটা আবেদন শুধু যে আমার ছেলের স্মৃতিটা যেন থাকে, প্রজন্ম পর প্রজন্ম যেন সেই স্মৃতিটা দেখে বুঝতে পারে যে না, দেশের জন্য জীবন দিয়েছিল, উৎসর্গ করেছিল এই তানজিম সারোয়ার নির্জন। আমি এইটাই কামনা করি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক গুম তদন্ত কমিশনে আরও 20 জনের তালিকা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানী গুলশানে গুম তদন্ত কমিশন কার্যালয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল তালিকা জমা দিতে আসে। মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, গুমের শিকার অনেক ব্যক্তির স্বজনরা কিভাবে তথ্য সরবরাহ করতে হবে সে বিষয়ে না জানার কারণে তথ্য দিতে পারছেন না। এসব বিষয়ে সহায়তা করছে মায়ের ডাক। তাদের সংগঠন এখন পর্যন্ত মোট 54 জন গুম হওয়া ব্যক্তির তথ্য কমিশনে জমা দিয়েছে বলে তিনি জানান। তালিকার বাইরেও অনেক গুম হওয়া মানুষ রয়েছেন উল্লেখ করে প্রকৃত গুমের সংখ্যা সংগ্রহ করে শীঘ্রই এসব ব্যক্তিদের সন্ধানের দাবি জানান তাদের স্বজনরা। আগামী 10 অক্টোবর পর্যন্ত গুমের তথ্য দেয়া যাবে কমিশনে। স্বৈরাচারের পতন হলেও সাংবাদিকতা এখনও মুক্ত হয়নি উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা বলেছেন, সত্য প্রকাশে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস থাকাটা জরুরি। বৃহস্পতিবার সাংবাদিক আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ সত্য সংবাদ আর ক্ষুরধারের লেখনীতে অনন্য অগ্রজ এই সাংবাদিক ছিলেন সমাজ সংস্কারক আর স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর। জাতীয় প্রেস ক্লাবে তার দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, নির্ভীকতার সাথে স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত মত প্রকাশের জন্য কাজ করে গেছেন এই মানুষটি। আতাউস সামাদ একজন ডাক সাইটের সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা করা বা করানো অথবা তথ্যবিদ্যা পড়ানোর শানে মানে তিনি ছিলেন অগ্রগণ্য। বস্তুত তিনি ছিলেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল,
দেশ ও মানুষ অন্তঃপ্রাণ। সাদামাটা ব্যক্তিজীবনের অধিকারী সাংবাদিক আতাউস সামাদের সহকর্মী আর তার সাংবাদিকতার শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন সভায়। সাংবাদিকতার জন্য জেলে গিয়েছেন এরকম মানুষ কিন্তু খুব বেশি নেই। এরশাদ আমলে নির্মল সেন এবং আতাউস সামাদ এই দুজনই কিন্তু কারাবরণ করেছেন। সামাদ ভাই সাংবাদিকতার শিক্ষক ছিলেন আজীবন, আমৃত্যু একজন রিপোর্টার। বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকতার এক অনন্য আলোঘর হয়ে থাকবেন সাংবাদিক আতাউস সামাদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি মির্জাপুরটি ভারত বাংলাদেশ টেস্ট প্রসঙ্গ। ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন সাকিব আল হাসান। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার। বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, দেশের জার্সিতে টি-20তে আর মাঠে ফিরবেন না তিনি। ওয়ানডে ক্যারিয়ার শেষ করবেন চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘ ক্যারিয়ারে চাপকে সঙ্গে নিয়ে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে গত 2 মাসের পরিস্থিতি একেবারে ভিন্ন। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় তার নীরবতায় ভক্তদের সমালোচনা ঝড় বয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হত্যা মামলার বোঝা নিয়ে এখন পর্যন্ত দেশে ফেরা হয়নি সাকিবের। সবশেষ শেয়ার কারসাজির জন্য 50 লাখ টাকা জরিমানা। সবকিছু মিলিয়ে চাপটা যেন পাহাড় সমান। সাকিব মনে করেছেন এটাই সেরা সময় নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। তবে কষ্ট কিংবা মান অভিমান নয়, ভেবেচিন্তে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। নিজের বয়স, পারিপার্শ্বিক অবস্থা নতুনদের সুযোগ করে দিতেই ক্রিকেটের অভিজাত অঙ্গন ছাড়ার কথা জানান বাংলাদেশের এই কিংবদন্তি খেলোয়াড়। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। মাঠের বাইরে সাকিব যতই বিতর্কিত থাকুক না কেন, 22 গজের উইকেটে তিনি সবসময়ই বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র। টি-20তে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তুলে রাখবেন তার সাদা পোশাকটাও। আর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার। তাই কানপুরেই হতে যাচ্ছে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম, কানপুর, ভারত। জ্বালানির সরবরাহ নিশ্চিত না করেই অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, জ্বালানি অনুসন্ধানের পরিবর্তে আমদানিতে ঝুঁকেছিল আওয়ামী লীগ সরকার। রাজধানী গুলশানের একটি হোটেলে বৃহস্পতিবার দেশের জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেট নেট বিডির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজনৈতিক স্বার্থ হাসিলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। এ সময় জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ ও তত্ত্বাবধানে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য 14 দফা নাগরিক দাবি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞদের অনেকেই তাদের মত তুলে ধরেন। জ্বালানি না নিশ্চিত করে আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি এবং এই জ্বালানিগুলা কখন আসবে, কিভাবে আসবে, সেগুলোরও আমরা চিন্তা ভাবনা কমপ্লিটলি করি না। এখন পাওয়ার প্ল্যান্ট আছে, বসে আছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, কিন্তু আমাদের ডিমান্ড সার্ভ হচ্ছে না। ইট ক্যানট বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ পলিটিক্স। আমি এত সালের মধ্যে 30 সালের মধ্যে 40,000 মেগাওয়াট করব, অথচ আমার ডিমান্ড 30 সালে 25,000 মেগাওয়াট, 26,000 মেগাওয়াট। সেখানে আমি টার্গেট করলাম 40,000 মেগাওয়াট। অল দিস এক্সেস ক্যাপাসিটি উইল বি সিটিং দেয়ার।
রাজশাহীতে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধে। কুপিয়ে আহত করা হয় তার ভাইকেও। মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের পালাশা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাদ্দাম হোসেন ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন, আর অভিযুক্ত এসহার পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দামের সঙ্গে এসআরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এসআর হাঁসুয়া দিয়ে সাদ্দামের মাথায়, পিঠে ও হাতে কোপ দেয়। এ সময় তার বড় ভাই বুলবুলকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় হাসপাতালে মারা যান সাদ্দাম। তাঁতের শাড়ি ও চমচমের পর এবার জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের সুস্বাদু মধুপুরের আনারস। এ বিষয়ে বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করা হয়। জেলা প্রশাসক শরীফা হক বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ টাঙ্গাইল মধুপুরের আনারস জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় গর্বিত ও আনন্দিত টাঙ্গাইলবাসী। এর মাধ্যমে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং বাণিজ্যিকভাবে ফলটির চাষাবাদ আরও বিস্তৃত হবে। তিনি জানান, জিআইয়ের সুফল পেতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে। টাঙ্গাইলের আরও একটি পণ্য জিআই স্বীকৃতি পেতে আবেদন করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জেলায় ৭,৬০০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলাতেই আনারসের চাষ হয়েছে ৬,৬৩০ হেক্টর জমিতে। কোটা সংস্কার আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মী এবং দায়ী প্রশাসনের কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে থাকায় ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান। বিক্ষোভে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দ্রুত অপরাধের শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই, এই সমস্ত হামলাকারী, এই সমস্ত কুলাঙ্গার যারা বিগত 15 বছর 16 বছর ধরে আমাদের নারী শিক্ষার্থীদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, তাদের প্রত্যেকের যথাযথ বিচার হতে হবে। তৎকালীন ডিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ যতজন ছিল প্রত্যেকে হামলার জন্য দায়ী। তৎকালীন ডিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা হামলা করেছে, যারা আমাদের বোনদেরকে আহত করেছে, যারা নারী নির্যাতনের সাথে জড়িত, তাদের সাথে এখন আমাদেরকে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে। কিসের গণক্ষমা? কোন গণক্ষমা? তাদের প্রতি কোন গণক্ষমার কথা বললে সেই শিক্ষককেও আমরা ক্ষমা করবো না। দীর্ঘদিন ধরে গুম, খুন ও ক্রসফায়ারের শিকার হওয়ায় বাধ্য হয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে রাজনীতি করেছে ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে ব্রিফিংয়ে শিবিরের সেক্রেটারি SM ফরহাদ একথা বলেন। বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে। এখন আমাদের অনেক শাখার সে সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থা আছে। তো বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠায় নিয়ে গিয়ে ক্রসফায়ার দেয়। আমাদের সদরহত ভাইকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সদরহত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের, আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোয়েশনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই প্রশ্নটা ভ্যালিড? আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন? আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পৌঁছেছে 61 টন ইলিশ। বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত 10 জন ভারতের আমদানিকারকের মাধ্যমে মোট 54 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গেছে 7 টন ইলিশ। ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে বেনাপোল কর্তৃপক্ষ। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বা বাংলাদেশি টাকায়
1180 টাকা। দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। সকালে তুরস্ক থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো ছাত্র জনতা তাকে স্বাগত জানান। সত্য সংবাদ প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন তিনি। তার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়। মিথ্যা মামলায় তাকে দীর্ঘদিন কারাবরণও করতে হয়। এক পর্যায়ে অত্যাচার নির্যাতনের মুখে দেশে থাকতে না পেরে দীর্ঘদিন তুরস্কে নির্বাসিত জীবনযাপন করেন তিনি। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আমার দেশ পত্রিকার পরিবারের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সত্যর তথ্য তুলে ধরে লড়াই চালিয়ে গেছেন বলেও জানান তিনি। এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক যে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে। গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে। আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। মেয়রের পর এবার দেশের 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই 12 সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই 12 সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন সহ সকল কাউন্সিলরদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে 19 আগস্ট এসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন 12টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমরান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা প্রচেষ্টার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ 411 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। আহত শিক্ষার্থী ইমরানের বাবা কালু শেখ সকালে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হল ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। 4 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন ইমরান। পরে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কার্যালয়ে বদলি করা হয়েছে। সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল ইলাহিকে সভাপতি করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। আগামী 15 কর্মদিবসের মধ্যে কমিটিকে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 18 সেপ্টেম্বর ক্যাম্পাসে মব জাস্টিসের নামে পিটিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লাকে। সে মামলায় তিনি বাদী হয়ে 8 শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আশুলিয়া থানায়। মামলা দায়েরের ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর অভিযোগে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার NWTO এর উদ্যোগে 1980 সাল থেকে 27 সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিদেশি বিনিয়োগকারীদের একটি সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ইউএস বিজনেস কাউন্সিলের বৈঠকে তিনি একথা জানান। বলেন, বিগত সরকার দুর্নীতি ও অনিয়ম করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, যে কারণে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। বর্তমানে দায়িত্ব পালন করা সরকার এসব সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান জাতিসংঘ মহাসচিব। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে বিমানবন্দরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান তিনি। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ সিটির অন্তত ৭৮,০০০ মানুষ, যে কারণে পাসপোর্ট আবেদন এবং স্কুল ভর্তি কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে তাদের। বর্তমানে ঢাকার 2 মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলররা পলাতক থাকায় নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন নগরবাসী। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। জরুরি বিদেশ যাত্রা, শিশুর স্কুলে ভর্তি সহ 18টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ। এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী। ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে। তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি, কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস। এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে। ব্যাংক বলতেছে যে এটা ফলস, কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না। তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল, ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই। তো আমি এর পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি, প্রত্যেক মাসে বলেছে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে 1 বছর প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, আমাদের এটা কোনো হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই। নিজেদের সার্ভার তৈরি করে 10 মাসে মেয়র তাপসের প্রশাসন জন্ম নিবন্ধন দিয়েছে ৭৮,৯৫৬ জনকে। মৃত্যু নিবন্ধন নিয়েছেন ১,৪৭১ জন। এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে, যা সময় সাপেক্ষ। ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে, হ্যাঁ সেটির ক্ষেত্রে আমরা কিন্তু
কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য, কারণ সবার যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে সেজন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি, তারা সেগুলোকে প্রসেস করছে। উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে, তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে। জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার 2 নগর প্রশাসন। তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO এর উদ্যোগে 1980 সাল থেকে 27 সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে চাঁদপুর পৌরসভার সড়কগুলো পুনর্নির্মাণের কাজ হচ্ছে বলে অভিযোগ পৌরবাসীর। দুর্নীতি আর অনিয়মের কারণে রাস্তার কাজ শেষ হতে না হতে পুনরায় খানাখন্দের সৃষ্টি হয় বলে অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কাজ পাওয়া প্রতিষ্ঠান। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর পৌরসভার খানাখন্দে ভরা সড়কে চলছে মেরামতের কাজ। পৌরবাসীর অভিযোগ, প্রতি বছর কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ হলেও তা বেশি দিন স্থায়ী হয় না। এর জন্য রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকে দায়ী করেছেন তারা। পৌর শহরের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কাজ শুরু হয়, কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় মেয়র জিল্লুর রহমান। পরে প্রশাসক নিয়োগের পর পুনরায় শুরু হয় সড়কের কাজ। রাস্তা সংস্কারের যে ইটগুলো এবং বিভিন্ন মাল মেটেরিয়াল ব্যবহার করছে এগুলো নিম্নমানে ব্যবহার হচ্ছে। রাস্তা ড্রেনের এই খালের মতো করে খোদাই করে কাজ করা হয়েছে, কিন্তু এটা কি কাজ হলো? সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করলেন চাঁদপুর পৌরসভার এ প্রকৌশলী। নিম্নমানে কেউ বললে আমরা মানতে নারাজ, কারণ আমরা নিজেরাই ভাড়া থেকে গিয়ে 1 নম্বর মাল কিনছি এবং সেই প্রত্যেকটা মালের টেস্ট এলজিডি ল্যাবরেটরি থেকে দিবে। বিটুমিন ক্রয় করেছি, পাথর ক্রয় করেছি এবং প্রত্যেকটা মালামাল সততার সাথে ক্রয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীর। NTV নিউজ ডেস্ক। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। এছাড়া বাড়তি ডিম ও মুরগির মাংসের দামও। রাজধানীর কারওয়ান বাজারে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হাসানুল শাওন। কাঁচা বাজার পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। শাওন, বাজার পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, আসলে শুরুতেই যদি মুরগির কথা বলি, সরকার একটি দাম নির্ধারণ করে দিয়েছে। তো সেই দামে কিন্তু আমরা দেখেছিলাম যে মুরগির দামটা সেই দামে এসেছিল কয়েকদিন পরেই। বিশেষ করে সোনালী মুরগির দাম যেটি 270 টাকা করে কেজি নির্ধারণ করা হয়েছিল। তো সোনালী মুরগি কিন্তু এখন বাজারে এই দামেই মোটামুটি আমরা দেখছি বেচা কেনা হচ্ছে 260 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে 180 টাকা কেজি নির্ধারণ করা হয়েছিল দাম কেজি প্রতি। তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে গত সপ্তাহেও 180 টাকা দরেই বাজারে বিক্রি হচ্ছিল, কিন্তু এই সপ্তাহে এসে আজকে আমরা দেখছি যে 185 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রেতারা সোনালী মুরগির কেজি বিক্রি করছেন। আর এক্ষেত্রে তারা যেটি বলছেন যে বাজারে আসলে পাইকারি বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কিছুটা কম, বিশেষ করে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে
সরবরাহ কিছুটা ঘাটতি হয়েছে, যেই কারণে এই দামটা এই খুব দ্রুতই বেড়ে গেছে বলে তাদের তবে ডিমের ক্ষেত্রে যেটি শুরু থেকেই কিন্তু সরকার নির্ধারিত দামে আনা যাচ্ছে না এবং একদমই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডিমের বাজার। বেশ কিছুদিন ধরেই আসলে ডিমের বাজার অস্থির। এই ডিমের ডজন দ্বারায় আসলে সরকার যে নির্ধারণ করে দিয়েছে সে হচ্ছে সেই দাম দাঁড়ায় 143 টাকা ডজন, কিন্তু আমরা যেটি দেখেছি বাজারে আসলে এটি 155 টাকার নিচে গত 1-2 সপ্তাহে আসলে নামছেই না এবং আজকের বাজার যদি বলি 160 টাকা ডজন বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে পাইকারি বাজারে এই ডিমের দাম কমার একদমই লক্ষণ নেই, বরং সামনে আরও বাড়তে পারে বলেও তারা কিছুটা আশঙ্কা করছেন। সেক্ষেত্রে সরকার যেই দামটা বেঁধে দিয়েছে সেটি আসলে ব্যবসায়ীদের নিয়ে দামটা নির্ধারণ করা হয়নি এমন অভিযোগ পাইকাররা আসলে খুচরা বিক্রেতারা যখন ডিম কিনতে যান তখন তাদের কাছে করেন। কারণ খুচরা বিক্রেতারা আসলে যখন ভোক্তার কাছে ডিম বিক্রি করতে যান তখন ভোক্তা বলে যে সরকার তো নির্ধারিত দাম 143 টাকা ডজন, তো এত বেশি কেন? তো এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে তারা পাইকারদের সাথে যখন বিষয়গুলো আলোচনা করেন তখন পাইকাররা একদমই মানতে নারাজ হন এবং তারা যেটি বলেন যে সরকার তাদের সাথে আলোচনা করে এই দাম নির্ধারণ না করলে এই অবস্থাই হবে। তো সেক্ষেত্রে ভোক্তাদের কথা হচ্ছে যে এইভাবে সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছে কিন্তু বাজারের প্রভাব নেই, এই দাম এভাবে দাম নির্ধারণের আসলে কোনো যৌক্তিকতা তারা খুঁজে পান না এবং তারা এক্ষেত্রে যদি কোনো নিত্যপণ্যের দাম নির্ধারণই করে দেন সেক্ষেত্রে করা মনিটরিংটা ভোক্তারা চাচ্ছেন আসলে সরকারের কাছে, যাতে বাজারে এর একটা প্রভাব পড়ে। আর এর বাইরে গত কয়েকদিন ধরেই বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন যে আজকেও বেশ বৃষ্টিস্নাত সকাল, তো মানে সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে বাজারে ক্রেতার উপস্থিতি কম এবং বরাবরই যেটি হয় যে বৃষ্টির কারণে আসলে সবজির দামটা, বিশেষ করে যেহেতু পচনশীল সবজির দামটা বাজারে একটু বাড়তি থাকে। তো গত কয়েকদিন ধরে আসলে হাতে গোনা 2-1টি সবজি ছাড়া, বিশেষ করে পটল এবং পেঁপে এরকম হাতে গোনা 2-1টি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি দামই আসলে 70 টাকার উপরে। আর বৃষ্টি হলে আরেকটি পণ্য কাঁচা মরিচের দাম আমরা জানি যে সবসময় বাড়ে, এটি খুবই দ্রুত পচে যায়, যেই কারণেই সরবরাহ এবং এই পচে যাওয়ার কারণে বাজারে সরবরাহের একটা ঘাটতি তৈরি হয়। তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আসলে কাঁচামরিচের দাম বেশ কিছুটা কমে আসছিল, 120 থেকে 140 টাকার মধ্যে কেজি চলে এসেছিল, যেটি আবার এই কয়েকদিন পরে আমরা দেখছি যে গতকাল এবং আজকে দাম আরেকটু বাড়ছে, 160 টাকা 200 টাকা পর্যন্ত আজকের বাজারে আমরা দেখছি যে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। আর এর বাইরে চালের দামের কথা যদি বলি, বেশ কিছুদিন ধরেই একটা চড়া অবস্থানে আছে চালের দাম। মিনিকেট জানছিলাম রাজধানীর কাঁচা বাজারের দরদাম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ ওরফে শর্টগান রাজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার চানগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, রাজুর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলেই মারধর, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলি করে শিক্ষার্থী হত্যার ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় রাজু আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমরান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা প্রচেষ্টার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সহ 411 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। আহত শিক্ষার্থী ইমরানের বাবা কালু শেখ সকালে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। 4 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন ইমরান। পরে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে সরকারি বাহিনীর গুলিতে শত শত ছাত্র জনতা হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা যায় কিনা সে বিষয়ে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের সাথে বৈঠকে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এদিকে শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, ইইউ এর প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সারাদিনের কর্মকাণ্ডের তথ্য জানাতে গিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য সচিব জানান, বৃহস্পতিবার ডক্টর ইউনূস রেকর্ড সংখ্যক বৈঠক করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি করিম খানের সাথে অনুষ্ঠিত বৈঠকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। অ্যান্টোনিও গুতেরেসের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সাথে মিটিং হয়েছে, নতুন ডাচ প্রাইম মিনিস্টার তার সাথে মিটিং হয়েছে। জুলাই-আগস্টে যে গণহত্যা হয়েছে, যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের মারা হয়েছে, নিরস্ত লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর জিজ্ঞেস করেছেন যে এটা লসুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়। অন্যদিকে বুধবার জাতিসংঘে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে পুরো আন্দোলনটি ছিল প্ল্যান মাফিক। ডক্টর ইউনূসের এই বক্তব্যের ব্যাখ্যা দেন শফিকুল আলম। আন্দোলনটা কিন্তু খুব স্তরে স্তরে হয়েছে। 57-58 জনকে কোঅর্ডিনেটর যে রাখা, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন, আরেকজন যদি এগিয়ে আসে। যখন লিডিং কোঅর্ডিনেটর 6 জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন, তখন কি হয়েছে? অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টার দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী দিনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সম্ভাব্য বক্তব্য নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সর্বমহলে। শুক্রবার রাতেই তার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিদেশি বিনিয়োগকারীদের একটি সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ইউএস বিজনেস কাউন্সিলের বৈঠকে তিনি এই কথা জানান। বলেন, বিগত সরকার দুর্নীতি ও অনিয়ম করে লক্ষ লক্ষ কোটি টাকার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, যে কারণে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। বর্তমানে দায়িত্ব পালন করা সরকার এসব সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান জাতিসংঘ মহাসচিব। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে বিমানবন্দরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন, শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়।
শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আওয়ামী আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা আসম হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাকটিয়া গ্রামে হান্নান শাহর পারিবারিক গোরস্থানে তার সমাধির সামনে দোয়া পাঠ করেন মির্জা ফখরুল। পরে মোনাজাতে মরহুমের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়। তার ছোট ছেলে রিয়াজুল হান্নান সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন। মৃত্যুর আগে হান্নান শাহ সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 1-11-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় দলের কঠিন সময়ে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হান্নান শাহ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। তাদের বদলে এতদিন বৈষম্যের শিকার কর্মকর্তাদের নিয়োগ না দিলে কাঙ্ক্ষিত সংস্কার হবে না। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই বৈষম্য চলতে থাকলে মানুষ ফুঁসে উঠতে পারে। সঠিক কাজের মাধ্যমে সরকারের দক্ষতা প্রমাণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। দেশের রোগীদের বিদেশে যাওয়া বন্ধ করতে হলে স্বাস্থ্য খাতের আরও উন্নয়ন করতে হবে বলেও মন্তব্য করেন। ফার্মাসিস্টদের যৌক্তিক দাবি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবার আহ্বান জানান আর নিজেদের মানোন্নয়নে পদক্ষেপ নেবারও পরামর্শ দেন তিনি। জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ সিটির অন্তত ৭৮,০০০ মানুষ, যে কারণে পাসপোর্ট আবেদন এবং স্কুল ভর্তি কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে তাদের। জনপ্রতিনিধি শূন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে গুরুত্বপূর্ণ এ সনদ পেতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। জরুরি বিদেশ যাত্রা, শিশুর স্কুলে ভর্তি সহ 18টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ। এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী। ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে। তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি, কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস। এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে। ব্যাংক বলতেছে যে এটা ফলস, কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না। তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল, ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই। তো আমি এর পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি, প্রত্যেক মাসে বলেছে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে 1 বছর প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, আমাদের এটা কোনো হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই। নিজেদের সার্ভার তৈরি করে 10 মাসে মেয়র তাপসের প্রশাসন জন্ম নিবন্ধন দিয়েছে ৭৮,৯৫৬ জনকে। মৃত্যু নিবন্ধন নিয়েছেন ১,৪৭১ জন। এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে, যা সময় সাপেক্ষ। ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে, হ্যাঁ সেটির ক্ষেত্রে আমরা কিন্তু
কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য, কারণ সবাই যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে সেজন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি, তারা সেগুলোকে প্রসেস করছে। উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে, তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে। জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার ২ নগর প্রশাসন। তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা সোয়াডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাস্টার মাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আজও সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হবার পূর্বাভাস রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লালবাগ কেল্লা ও মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সহ দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এছাড়া তিনি মুন্সিগঞ্জের সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘি, বাবা আদম শাহী মসজিদ, মীর কাদিম সেতু, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল এবং শ্রীনগর উপজেলায় বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। আইন উপদেষ্টা বলেন, সংরক্ষণের নীতিমালা তৈরিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সব প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো পরিদর্শন করা হবে। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সাজেদকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়া থানার ফাঁসিয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে র্যাব।
গত 23 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ার মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর একজন ডাকাতকে আটক করলে তাকে ছিনিয়ে নেয়ার জন্য তার উপর হামলা করে ডাকাত দল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি। ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল। এখন আমরা কি করব বলে? ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনছি সেইভাবে বিক্রি করছি, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক। দাম কমার কোনো লক্ষণ আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে। বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্র জনতার বিজয়কে সমুন্নত রাখতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হান্নান শাহর স্মরণ সভা উপলক্ষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় সভাস্থল। গাজীপুর বিএনপি ও এই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামের নেতারাও বক্তৃতা করেন। নেতারা বলেন 111-এর একজন পরীক্ষিত যোদ্ধা ছিলেন আসম হান্নান শাহ। এর আগে আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, বিএনপি স্মরণ সভাস্থলে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, সভায় বিএনপি নেতারা কি বলছেন, কি ধরনের বক্তব্য রাখছেন তারা, আর লোক সমাগম কেমন হয়েছে? আসলে জি, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ ছিলেন বিএনপির সবশেষ ছিলেন মৃত্যুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং 111 সরকারের সময় তার যে অবদান, তার যে কণ্ঠস্বর
তার যে দলের মধ্যে এবং বিশেষ করে সেই সময়কার প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তিনি আসলে সামনে আসেন এবং সেই সময় বলা যায় যে বিএনপির যে দুঃসময় ছিল সেই সময় হান্নান শাহ ছিলেন শক্ত হাতে এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকাল থেকে দুপুরের পর এখানে এসেছেন এবং কবর জিয়ারত করেছেন এবং এই মুহূর্তে কাপাসিয়া হাই স্কুল মাঠে যে সরকারি পাইলট হাই স্কুল মাঠে যে স্মরণ সভা সেই স্মরণ সভায় কিন্তু আমরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি। এই হান্নান শাহকে স্মরণ করতে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এইখানে মানুষ এসেছে। বিশেষ করে আপনাকে যদি এইভাবে বলি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে কাপাসিয়া বা গাজীপুরের এই অঞ্চলে বিএনপির এই ধরনের সমাবেশ একটি বড় ধরনের সমাবেশ এবং বিএনপি তথা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সব মিলিয়ে গাজীপুর বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি বা প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং নেতারা বক্তব্য দিচ্ছেন, স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এই মুহূর্তে বক্তৃতা করছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি। এরপরেই হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই স্মরণ সভায় বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে যেমন এই অঞ্চলের মানুষদের প্রতি তার একটি বক্তব্য থাকবে এবং ইতিমধ্যে নেতারা যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি হচ্ছে যে 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে বিজয় সেই বিজয়কে ষড়যন্ত্রকারীরা নানানভাবে সেটি নস্যাৎ করার চেষ্টা করছেন, সেই চেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে এই স্মরণ সভায় গাজীপুর জেলা জামায়াতের নেতারাও কিন্তু এই স্মরণ সভায় অংশ নিয়েছেন এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন এবং সবার বক্তব্যে একই ধরনের কথা উঠে এসেছে, সেটি হচ্ছে যে দলের নেতৃত্বকে ঐক্যকে সমুন্নত রাখতে হবে এবং যে কোনো অপচেষ্টাকে রোধ করতে হবে। তো বক্তৃতা চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো মির্জা ফখরুল বক্তব্য রাখবেন। দর্শক, কাপাসিয়ায় আসামা হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা থেকে শুনছিলেন এই মুহূর্তের অবস্থা। সেখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশ নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার সোনাডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা কর্মকর্তা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেবার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে, তবে এটা ঠিক একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে, তবে এটা ঠিক একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সেপ্টেম্বরের প্রথম 25 দিনে ছাড়িয়ে গেছে এবছরের প্রথম 8 মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। চলতি মাসে এখন পর্যন্ত বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি এড়াতে চিকিৎসা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ জরুরি। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জ্বর, বমি আর শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে 4 দিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে মানিকগঞ্জ থেকে ঢাকায় এসেছেন এই ব্যক্তি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা দিয়ে চলছেন সহধর্মিনী, কিন্তু অবস্থার উন্নতি না হয় অনেকটা হতাশ। পরিস্থিতি ভালো না, ডায়াবেটিস 18 আর পেটিএম আছে 21,000। এখন খাবার দাবার কোনো কিছু খাইতে পারে না, শুধু বমি আর পেটটা ফুলে আছে। এমনভাবে এডিস মশার কামড়ে কারো 6 দিন, কারো আবার 9 দিন জ্বর।
পরবর্তীতে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ায় ঠাঁই হয়েছে হাসপাতালের এসব বিছানায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রথম 6 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের ঘরে থাকলেও গেল জুলাই থেকে এর সংখ্যা বাড়তে থাকে। এ মাসের প্রথম 25 দিনে ভর্তি হয়েছে 13,714 জন। আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল। অহনো শরীর খারাপ আছে, ঠ্যাং ব্যথা করে, পা ব্যথা করে, একটু মোটামুটি সুস্থর দিকে আছে। জ্বর হালকা ছিল, পরে বমি টমি করছে, করার পরে মেডিকেল নিয়ে আসে। পুরো শরীর ব্যথা, আবার বুকে আবার গ্যাসও ছিল, কাশ। প্রথমে হওয়ার পরে আমি একদম গুরুত্ব দেইনি এইটাই, না দেওয়ার পরে যখন শেষ মতি তখন আমি রিপোর্ট করি, রিপোর্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সবার আগে প্রয়োজন জরিপের মাধ্যমে এডিসের লার্ভা দমন করা। এখন যদি আমার 100 নতুন কর্মী নিয়োগ দিতে হয় একটা ওয়ার্ডে, আমি তাই নেব, সেটা খণ্ডকালীন বা দৈনিক মজুরি ভিত্তিতে। তাহলে এইরকম একটা নির্দেশনা আসা দরকার। সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো প্রজননের জায়গা নেই। এটা প্রথমবার হলো বড় আকারে এগুলো অপসারণ করা, আর তারপর হলো প্রত্যেক দিন করা। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নিম্নমানের সামগ্রী দিয়ে চাঁদপুর পৌরসভার সড়কগুলো মেরামতের কাজ হচ্ছে বলে অভিযোগ পৌরবাসীর। দুর্নীতি আর অনিয়মের কারণে রাস্তার কাজ শেষ হতে না হতেই পুনরায় খানাখন্দের সৃষ্টি হয় বলে অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কাজ পাওয়া প্রতিষ্ঠান। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর পৌরসভার খানাখন্দে ভরা সড়কে চলছে মেরামতের কাজ। পৌরবাসীর অভিযোগ, প্রতি বছর কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ হলেও তা বেশি দিন স্থায়ী হয় না। এর জন্য রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকে দায়ী করেছেন তারা। পৌর শহরের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কাজ শুরু হয়, কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় মেয়র জিল্লুর রহমান। পরে প্রশাসক নিয়োগের পর পুনরায় শুরু হয় সড়কের কাজ। রাস্তা সংস্কারের যে ইটগুলো এবং বিভিন্ন মাল মেটেরিয়াল ব্যবহার করছে, এগুলো নিম্নমানে ব্যবহার হচ্ছে। রাস্তা ড্রেনের এই খালের মতো করে খোদাই করে কাজ করা হয়েছে, কিন্তু এটা কি কাজ হলো? সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করলেন চাঁদপুর পৌরসভার এ প্রকৌশলী। নিম্নমানে কেউ বললে আমরা মানতে নারাজ, কারণ আমরা নিজেরাই ভাড়া থেকে গিয়ে 1 নম্বর মাল কিনছি এবং সেই প্রত্যেকটা মালের টেস্ট এলজিডি ল্যাবরেটরি থেকে দিবে। বিটুমিন ক্রয় করেছি, পাথর ক্রয় করেছি এবং প্রত্যেকটা মালামাল সততার সাথে ক্রয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ ও পর্যটন কর্পোরেশনের উদ্যোগে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় বক্তারা পাহাড় প্রকৃতি ধ্বংস না করে ইকো ট্যুরিজমের ওপর গুরুত্ব আরোপ করেন। বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে রয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ বর্ণাঢ্য আয়োজন। কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে র্যালি বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। এছাড়াও জয়পুরহাট, মোংলা, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। লালবাগ কেল্লা ও মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সহ দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে তিনি কথা বলেন। এছাড়া তিনি মুন্সিগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘি, বাবা আদম শাহী মসজিদ, মীর কাদিম সেতু, টঙ্গিবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল এবং শ্রীনগর উপজেলায় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। আইন উপদেষ্টা বলেন, সংরক্ষণের নীতিমালা তৈরিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সব প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো পরিদর্শন করা হবে। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দেশব্যাপী যে গণহত্যা হয়েছে সেই বিচারকে ত্বরান্বিত করতে দ্রুত তদন্ত কাজ শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার নিহত এবং আহতদের পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে ডিসিদের
চিঠি পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের তথ্য সংগ্রহে। পরে তিনি নিহতের কবর জিয়ারত করেন। প্রশাসনের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা বীর শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের মা বাবার সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি বলেন, দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। জাতির মুক্তি সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। Chief Advisor Professor Muhammad Yunus is set to deliver his speech at the 79th UNGA today, through which he will introduce a new Bangladesh, with the global community highlighting his government's efforts to realize the dreams of the people, especially the youth. Meanwhile, International Criminal Court Chief Prosecutor Karim Khan has met the Chief Advisor and shared their common vision to strengthen Bangladesh ICC cooperation and ensure accountability for crimes committed against the Rohingya people. They held the meeting on the sidelines of the UNGA. Discussions included the Rohingya genocide and ways and means to file a crime against humanity case against the perpetrators of the July-August massacre. Khan also appreciated the Chief's Advisor's 3 points regarding the Rohingya crisis. জুলাই অগাস্টে যে গণহত্যা হয়েছে, যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের মারা হয়েছে, নিরস্ত্র লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর ইউনুস জিজ্ঞেস করেছেন যে এটা লসুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়, সেই বিষয়ে একটু আলোচনা করা হয়েছে। The Secretary of State Antony Blinken has indicated that Bangladesh will have U.S. support for a free and fair election, which will chart an inclusive, democratic and equitable future for the people. He also underscored U.S. support and assistance for the interim government of Bangladesh as it guides the country towards economic stability, and highlighted the importance of reforms to ensure continued foreign direct investment, according to the U.S. State Department. Yunus and Blinken discussed the importance of building strong institutions to fight corruption, uphold media freedom, respect internationally recognized labor rights, and protect human rights for all in Bangladesh, including Rohingya refugees and members of the minority communities. Blinken expressed full support for the interim government as they discussed economic cooperation, the Rohingya crisis, counter-terrorism, labor issues, and the recovery of laundered money. United Nations Secretary-General Antonio Guterres met with Dr. Yunus in New York. During the meeting, Guterres expressed his gratitude for the strong partnership between the UN and Bangladesh, particularly acknowledging Bangladesh's significant contributions through the UN peacekeeping efforts. The Secretary-General reaffirmed the UN's commitment to supporting Bangladesh in its ongoing transition and reform processes. They also discussed the Rohingya refugee crisis and the global challenge of climate change. High Commissioner of the UN Refugee Agency, Filippo Grandi, has called for a new approach to the Rohingya crisis. He said international communities should do more to end the miseries of more than 1 million Rohingyas in the camps in Bangladesh. He discussed the Rohingya crisis with Dr. Yunus. Grandi said they discussed the unresolved issue of Rohingya refugees amidst the many challenges posed by the complex transition in Bangladesh. Grandi said the assumption of Professor Yunus as the new leader of Bangladesh has increased global interest in the Rohingya crisis, and he hopes there will be more funding for humanitarian responses. Seeking partnership in Bangladesh's new journey, the chief advisor said they are firm to improve the business environment through multi-pronged reforms that they have initiated.
He said in a business luncheon meeting at a hotel in New York. Bangladesh market is not just a market of 170 million people that is fast emerging as one of the top 10 consumer markets of the world, but is also strategically located in the proximity of 3 billion people of South and Southeast Asia and China, Professor Yunus said. President of the European Commission Ursula von der Leyen has assured Dr. Yunus that Bangladesh can count on Europe's support in its reform drive. EU also remain partner for steady growth and infrastructure development under Global Gateway, she said during a bilateral meeting with the chief advisor. Dr. Yunus also held bilateral talks with the Prime Minister of Netherlands, Dick Schoof, on the sidelines of the UNGA. The chief advisor also had a meeting with the U.S. State Majority Leader, Dick Durbin. Mahmudur Rahman, the editor of Amar Desh, returned to Bangladesh after spending over 5.5 years in exile. Around 1,000 people, including students, gathered outside the airport to receive Rahman. Coming out of the airport, the editor greeted his supporters while standing in a convertible car, waving his hand. The editor said he fought against the fascist Awami League regime in his own way for the past 16 years. He faced the wrath of the fascist Sheikh Hasina for publishing various news items. Over 124 cases were filed against him, and in one case he was sentenced to 7 years in prison. শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোনো রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। BNP leaders have urged the party leaders and activists to stay alert to thwart any conspiracy to undermine the victory of the students and people. They made the appeal while addressing the memorial rally at Ghazipur's Kapashia School on the occasion of 8th death anniversary of former senior leader ASM Hannan Shah. Secretary General Mirza Fakhrul Islam Alamgir addressed the rally as chief guest. BNP senior leader Dr. A.Z.M. Zahid Hussain has alleged that the proper reinformation isn't possible, keeping the fascist Awami League sympathizers in key posts of the government. অ্যাডভাইজার আর সচিব আর একজন দুইজন ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয়, তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিব এগুচ্ছে, এটি আমরা খেয়াল করছি, কিছু বলছি না। যোগ্য কর্মকর্তা যারা আছে, যারা বৈষম্যের শিকার, তাদেরকে পদায়ন করুন। যত দেরিতে করবেন, মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। Jamaat-e-Islami Amir Dr. Shafiqur Rahman has criticized Awami League, accusing it of committing genocide, asserting that such actions disqualify any party from participating in national politics. He said this at a party program in Khulna today. আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে,
গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আজ নিউ ইয়র্ক সময় সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে সরকারি বাহিনীর গুলিতে শত শত ছাত্র জনতা হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা যায় কিনা সে বিষয়ে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের সাথে বৈঠকে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, ইইউ এর প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সারাদিনের কর্মকাণ্ডের তথ্য জানাতে গিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য সচিব জানান, বৃহস্পতিবার ডক্টর ইউনূস রেকর্ড সংখ্যক বৈঠক করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি করিম খানের সাথে অনুষ্ঠিত বৈঠকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। অ্যান্টোনিও গুতেরেসের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সাথে মিটিং হয়েছে, নতুন ডাচ প্রাইম মিনিস্টার তার সাথে মিটিং হয়েছে। জুলাই অগাস্টে যে গণহত্যা হয়েছে, যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের মারা হয়েছে, নিরস্ত্র লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর জিজ্ঞেস করেছেন যে এটা লসুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়। অন্যদিকে বুধবার জাতিসংঘে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে পুরো আন্দোলনটি ছিল প্ল্যান মাফিক। ডক্টর ইউনূসের এই বক্তব্যের ব্যাখ্যা দেন শফিকুল আলম। আন্দোলনটা কিন্তু খুব স্তরে স্তরে হয়েছে। 57-58 জনকে কোঅর্ডিনেটর যে রাখা, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন, আরেকজন যদি এগিয়ে আসে। যখন লিডিং কোঅর্ডিনেটর 6 জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন, তখন কি হয়েছে? অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। শুক্রবার রাত 9টার দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী দিনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সম্ভাব্য বক্তব্য নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সর্বমহলে। শুক্রবার রাতেই তার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহের স্মরণসভায় এই দাবি জানান তিনি। এ সময় ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাই আওয়ামী প্রেতাত্মারা। হাসান মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আইনাল আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গাজীপুর বিএনপির এমন জমায়েতের মূল উপলক্ষ দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এক অকুতোভয় সৈনিক ছিলেন আসম হান্নান শাহ। সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী বাকশালীরা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখনো বিভিন্ন স্থানে ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করছে। সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ
আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনও সংকট কাটেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার শেষে প্রয়োজন একটি দ্রুত জাতীয় নির্বাচন। কাল বিলম্ব না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। 111 সরকারের সময় এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আসম হান্নান শাহ। শীতলক্ষা পাড়ের এই জনপদের ভূমিপুত্রকে স্মরণ করতে তাই তার স্মরণ সভায় হাজারো মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুক্ত সময়ে গাজীপুরের বিএনপিরও গণজাগরণ ঘটবে এর মধ্য দিয়ে। এর আগে প্রয়াত নেতা আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। দীর্ঘ 6 বছর নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন, শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়। শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট।
গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল, এখন আমরা কি করব বলে। ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনছি সেইভাবে বিক্রি করতে, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক। আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে, বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা সোনাডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা কর্মকর্তা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাস্টার মাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।